প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল সাথে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি ফুসফুসের বিভিন্ন সমস্যা নিয়ে, যে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি এই অনুষ্ঠানে। আজকেও তেমনি একটি সমস্যা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, তা হচ্ছে বায়ু দূষণে ফুসফুসের সমস্যা। এবং কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার সম্প্রীতি ইসলাম, যিনি সহকারী অধ্যাপক হিসেবে বর্তমানে আছেন রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে কথা বলতে যাচ্ছি বায়ু দূষণ নিয়ে এবং বায়ু দূষণের কারণে যে ফুসফুসের সমস্যা হয় সেগুলো একটু একটু করে জানবো আলোচনার মাধ্যমে। তো প্রথমে একটু জানতে চাই যে এই বায়ু দূষণ কথাটা আমাদের দেশে তো এখন খুব বেশি বলবো যে একটা সমস্যা হয়ে গিয়েছে, এবং সমস্যার কারণে যে অসুবিধাগুলো হচ্ছে তার মধ্যে ফুসফুস একটি অন্যতম অঙ্গ। তো সাধারণত কি কি সমস্যা হচ্ছে এই বায়ু দূষণের কারণে? হ্যাঁ, এটা সত্যি যে বায়ু দূষণ এখন আমাদের দেশে একটি খুব অ্যালার্মিং সমস্যা, খুবই একটা সংকটপূর্ণ একটা অবস্থা। কিন্তু সত্যিকার অর্থে বায়ু দূষণ এই কথাটার সাথে আমরা কতটুকু পরিচিত, একেবারে এটা আমরা বুঝি কি? তো প্রথমেই আমি একটু বায়ু দূষণ নিয়ে একটু কথা বলি, তারপরে বায়ু দূষণ জনিত ফুসফুসের সমস্যার ব্যাপারটাতে যাব। বায়ু দূষণ আসলে আমাদের পরিবেশের যে বায়ু সেটার মধ্যে যদি এমন কোনো পদার্থ প্রাকৃতিক বায়ুর সাথে মিশে যায় যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অপকারী, সেই অবস্থাটাকেই বলে বায়ু দূষণ। এবং আমরা জানি যে আমাদের ফুসফুসের প্রধান কাজ হচ্ছে বাতাস থেকে অক্সিজেন নেওয়া এবং শরীরে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের শরীরে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন হয় সেটাকে বের করে দেওয়া, এটাই আমার ফুসফুসের অন্যতম প্রধান কাজ। এখন যেই অক্সিজেনটা নেওয়ার জন্য শুধু তো অক্সিজেন না, আমরা পুরো বায়ুটাকেই নেই। অক্সিজেনের সাথে যদি অন্যান্য ক্ষতিকর পদার্থগুলো আমাদের ফুসফুসে প্রবেশ করে, তখন সেই পদার্থগুলো আমাদের ফুসফুসে বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি করে এবং কখনো কখনো সেই পদার্থগুলো ফুসফুসের রক্তনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে শরীরে ফুসফুসের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও বিভিন্ন রকম ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এই যে এই প্রভাবগুলো হয়, এগুলোর ফলেই আমরা বায়ু দূষণের বিভিন্ন ক্ষতিকর দিকে আক্রান্ত হই। আপনার স্পেসিফিক প্রশ্নটি ছিল যে আমাদের ফুসফুসে কি ধরনের সমস্যা হয়। আসলে সমস্যা হয় না কোন ধরনের, সেটাই প্রশ্ন হওয়া উচিত। একেবারে শুরু থেকে বলি যে এই যে ফুসফুসে আমাদের প্রতি মুহূর্তে কফ, কাশি, শ্বাসকষ্ট, ছোটোখাটো হাঁচি, বেশি বেশি ইনফেকশন, বেশি বেশি ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক্ট, ব্যাকটেরিয়াল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো হচ্ছে, আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। এর প্রধান কারণ কিন্তু বায়ু দূষণ। এছাড়াও আমরা দেখব যে আগের তুলনায় হাঁপানি রুগী, অ্যাজমা রুগী এদের সংখ্যা অনেক বেড়ে গেছে, অ্যালার্জি রুগী বেড়ে গেছে। অ্যালার্জেন জনিত বা শরীরে ক্ষতিকর প্রভাব বিস্তার করে এরকম বিভিন্ন ধরনের কণা বা পার্টিকেলস যুক্ত যে বায়ুটা আমরা নিচ্ছি, তাতে আমাদের এই অ্যাজমার প্রভাবটা বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় অনেক দীর্ঘদিন ধরে এই বায়ু দূষিত বায়ুর মধ্যে বাস করছি যারা আমরা বলতে বুঝাচ্ছি বাংলাদেশের মানুষ বা আরও স্পেসিফিক বলতে বড় মেগা সিটিতে যারা আছি আমরা, তাদের শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় আরও অনেক দীর্ঘমেয়াদী শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, লাংসের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যেমন অনেক সময় আমরা বলি সিওপিডি বা ক্রনিক ফুসফুসের রোগ, সেটা। তারপরে বিভিন্ন রকমের লাঙের ডিপিএলডি বা শুকিয়ে যাওয়া বলতে পারি আমরা, লাংটাকে শুকিয়ে যাওয়া বা লাঙের স্কার হওয়া, এ ধরনের বুঝিয়ে বললে হয়তো সুবিধা হবে, এই ধরনের রোগ। এমনকি সবচেয়ে কঠিনতম যেটা, যে লাংসের যে ক্যান্সার, বা শুধু লাংস না, অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গেও এই ক্ষতিকর পার্টিকেলসগুলো ক্যান্সার জাতীয় রোগও তৈরি করতে পারে। এটা তো গেল শুধু ফুসফুস, এছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হার্ট, ব্রেইন, এসব জায়গাও এটা ইফেক্ট করে। যেমন আমাদের বিভিন্ন হার্ট ডিজিজ, তারপরে ব্রেইনের স্ট্রোক, হার্টের এমআই, এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বায়ু দূষণের জনিত যেই কন্ডিশনগুলো এটা দায়ী হতে পারে বলে এখন বিজ্ঞানীরা এভাবেই আমাদেরকে জানাচ্ছেন বা আমরা এটা জানছি। আচ্ছা, এই যে বায়ু দূষণের কথা বলছি, আপনি বলছেন যেটা আমাদের দেশে বা বিভিন্ন মেগা সিটিতে অনেক বেশি হচ্ছে, তো জানতে চাই যে বায়ু দূষণ কখন আমরা বলবো যে বাতাসটা দূষিত হয়ে গেছে, এই ব্যাপারে কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে?
হ্যাঁ, নিশ্চয়ই। যেটা হচ্ছে যে আজকাল সবাই শুনে যে দুটো টার্ম, AQI মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আর PM 2.5। এখন আমরা জানি যে আমাদের লাংসটা কিন্তু বড় একটা শ্বাসনালী দিয়ে শুরু হয়, কিন্তু লাংসের প্রান্তে গিয়ে শ্বাসনালীগুলো ছোট ছোট শাখা প্রশাখার মতো, মানে গাছের শাখার মতো ভাগ হতে হতে অনেক ছোট অংশে পর্যন্ত যায়। এবং দেখা যায় যে বড় যে কণাগুলো যদি যেটা বায়ুর মধ্যে মিশে থাকে, এরকম বড় কণাগুলো হয়তো শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারে না, কিন্তু যেগুলো পার্টিকেল ম্যাটারের যে ডায়ামিটার যেটা 2.5 মাইক্রনের নিচে, সেগুলো খুব সহজেই একদম শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় এবং শেষ প্রান্তে গিয়েও সেটা তখন প্রতিক্রিয়া সৃষ্টি করে, প্রদাহের সৃষ্টি করে এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে লাংসের, এবং সেগুলো খুব সহজেই ব্লাডে অ্যাবজর্ব হয়ে সারা বডির বিভিন্ন অংশে সেটা পৌঁছে যায়। এখন এই যে আমাদের তো যে এনভায়রনমেন্টে যে এয়ার আছে তার মধ্যে কিছু না কিছু কণা থাকেই। এই কণা মানে পার্টিকুলেট ম্যাটার যেটা বলছি, এই কণা, দূষিত কণার মাত্রা যদি 9 বা 10-এর কম হয়, তাহলে সেটাকে মোটামুটি গ্রহণযোগ্য ভালো কোয়ালিটির বাতাস বলে আমরা ধরে নিতে পারি। কিন্তু এই কণার মাত্রা যদি অনেক বেশি হয়, যেমন বাংলাদেশের অ্যাভারেজ বাৎসরিক এই PM 2.5-এর যে কণার যে পরিমাণ গড়, সেটা প্রায় 77, 78, 79 এরকম। এবং যদি একটা বিশেষ সময় বলি, বিশেষ করে শীতকালটা, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সময়টায় আমরা জানি বাংলাদেশ অন্য কিছুতে প্রথম না হতে পারুক, এই দূষিত বায়ুর কারণে মানে বিশেষ করে ঢাকা শহর সর্বোচ্চ অবস্থানে থাকে, এবং এই সময় প্রায় 250, 280 এরকম PM পার্টিকুলেট ম্যাটারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের এর পরিমাণটা এতটাই খারাপ হয়ে যায়। এবং এই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এইটা ইন্ডিকেট করে যে আমরা কতটা দূষিত বায়ুর মধ্যে আমরা আছি। যেখানে সারা বছরে আমাদের অ্যাভারেজ থাকার কথা 10, সেখানে আমরা থাকছি 70, 80 এরকম একটা অ্যাভারেজ মাত্রার মধ্যে, এবং সারা বছর ধরেই আমরা আসলে এই দূষিত বায়ু গ্রহণ করছি এবং সারা বছর ধরেই আমরা এই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়ে গেছি। সুতরাং আপনি তো বললেন যে সারা বছর ধরে আছি, আবার দেখা যাচ্ছে ওই যে শীতকালের কথা বলছেন যে ওই সময় বেড়ে যাচ্ছে, তো এর প্রভাবটা কি সাময়িক সময় থাকে, যে প্রতিদিনেরটা প্রতিদিন, নাকি দীর্ঘমেয়াদী একটা অসুবিধার মধ্যেও থাকতে পারে? হ্যাঁ, আমি এটা আরেকটু ক্ল্যারিফাই করি। যেমন আজকে সকালবেলায় আমরা জানি যে একটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের প্যারামিটার আমরা অনলাইনেই পেতে পারি। আজকে সকালবেলা 8টার সময় দেখলাম আমাদের ঢাকা শহরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্যারামিটারে আমাদের 63। সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের জন্য, যার জন্য বৃষ্টির জন্য যে সাসপেন্ডেড যে ম্যাটার্সগুলো ওগুলা পড়ে গেছে, মানে আকাশে বাতাসে ভাসমান না, এটা হয়তো মাটিতে পড়ে গেছে। এই জন্য আমরা কিছুটা আমি বলবো যে একটু নির্মল বায়ু আমরা পাচ্ছি এই মুহূর্তে, কিন্তু সারা বছর কিন্তু এরকম না, এক একটা সময় এক এক রকম থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় বাংলাদেশের পার্সপেক্টিভে WHO যে 2024 সালের যেই গবেষণা এবং অবজারভেশনে যে ফল প্রকাশ হয়েছে, তাতে সারা বছর ধরেই আমরা ওই যে মডারেট রিস্ক টু হাই রিস্কের মধ্যেই আছি সারা বছরে গড় করলে, এবং সারা বছর ধরেই আমরা এই পার্টিকুলেট ম্যাটারগুলো আমরা লাংসে ইনহেল করছি এবং সারা বছর সেটা অ্যাবজর্ব হচ্ছে, লাংসের বিভিন্ন কোষে সেটা জমা হচ্ছে এবং তার মাধ্যমে শরীরে বিভিন্ন কোষেও জমা হচ্ছে, এবং সারা বছর ধরে ক্রমাগত প্রতিক্রিয়া এবং ক্রমাগত লাংসের যে ক্ষতি সাধন হচ্ছে সেটা তো রয়েই যাচ্ছে। এবং একটা সময় দেখা যাবে যে এই কিউমুলেটিভ এই ক্ষতিগুলো প্রত্যেকটা সেলের মধ্যে যে চেঞ্জগুলো আসছে, সেটা একটা সময় গিয়ে ক্রনিক লাং ডিজিজের আকার ধারণ করবে, এবং তখন শ্বাসকষ্ট, কাশি, হাঁপিয়ে যাওয়া, সহজেই হাঁপিয়ে যাওয়া, এবং এমন একটা পর্যায়ে আসতে পারে যখন দেখা যাবে যে আমাদের কাজ, কোয়ালিটি অফ লাইফ বা কাজের যে সক্ষমতা সেটা অনেকটাই কমে যাবে। এবং আমি আরেকটা ডেটা শেয়ার করি দর্শকদের সাথে, সেটা হচ্ছে যে WHO রিসেন্ট যে 2024-এ যে ল্যান্ডমার্ক রিপোর্ট, সেখানে বলছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অ্যাভারেজ গড় লাইফ এক্সপেক্টেন্সি 6.9 ইয়ার্স কাট ডাউন হয় শুধুমাত্র এয়ার পলিউশনের জন্য। তার মানে প্রায় 7 বছর, মানে যার বাঁচার কথা ছিল
৭৭ বছর, সে বাঁচবে ৭০ বছর, শুধুমাত্র এই লাংসের বিভিন্ন ধরনের জটিলতার জন্য। এটা প্রত্যেকটা মানুষের বেলায় গড়, তার মানে অনেকের ক্ষেত্রে এটা অনেক বেশিও হতে পারে। আপনি খুব ভালো একটি কথা বলেছেন, এই যে বায়ু দূষণের কারণে ফুসফুসে বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগগুলো হচ্ছে। তো আমরা যেটা জানি যে ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগের মধ্যে 1 নম্বরে আছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যার কারণে ফুসফুসে একটা মারাত্মক ক্ষতি সাধন হয় এবং অনেক রোগী পরবর্তীতে মৃত্যুর দিকেও ধাবিত হচ্ছে। তো এই রোগের সাথে কি সরাসরি কোনো সম্পর্ক রয়েছে বায়ু দূষণের? হ্যাঁ, নিশ্চয়ই। সিওপিডি আসলে একটা খুব লিডিং কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা পৃথিবীতে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটা। এখন ট্র্যাডিশনালি আমরা জানি সিওপিডি স্মোকিংয়ের কারণে বা টোবাকো কনজামশনের কারণে হয়, কিন্তু শুধু স্মোকিং না, স্মোকিং ছাড়াও বায়ু দূষণের মাধ্যমেও সেই সিওপিডির যে চেঞ্জগুলো, লাংসের যে পরিবর্তনগুলো, একই রকম পরিবর্তন আসতে পারে। যেমন আমি বলি যে বায়ু দূষণ 2 ধরনের। একটা তো আমরা যে সাধারণ যে আউটডোর এয়ার পলিউশন, সেটা ছাড়াও ইনডোর এয়ার পলিউশন আরেকটা টার্ম, এটার সাথেও আমরা অনেকে হয়তো বা পরিচিত, সেটাও আছে। ইনডোর এয়ার পলিউশন মানে আমাদের ঘরের মধ্যে যে বায়ু দূষণের যে প্রভাব। এখন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে প্রায় 70% মানুষ, বিশেষ করে যেটা নিম্ন আয়ের দেশগুলো, এখন পর্যন্ত ওই বায়োমাস ফুয়েল বা লাকড়ির চুলা বা কাঠের চুলা বা অনেক সময় অন্যান্য যে পাতা বা অন্যান্য যেই বায়োমাস ফুয়েল এগুলোকে বলা হয়, এগুলা ব্যবহার করেই রান্নাবান্না করে। এবং দেখা যায় যে এই ধোঁয়া থেকে উৎপন্ন যেই পার্টিকেলসগুলো, সেগুলাও বায়ু দূষণের অন্যতম কারণ। এবং এগুলাও অনেক ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের জন্য, সিওপিডি রোগের একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। সুতরাং বায়ু দূষণ অবশ্যই সিওপিডির একটা রিস্ক ফ্যাক্টর, বোথ আউটডোর এয়ার পলিউশন অ্যান্ড ইনডোর এয়ার পলিউশন। আরেকটি ছোট্ট তথ্য দেই, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে প্রিম্যাচিওর ডেথ বা ডেথের যতগুলো কারণ আছে, তার WHO গবেষণা অনুযায়ী এইটার 1/4 মানে 1/4 কারণই হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, এবং তার সবচেয়ে বড় কারণ, বৃহৎ মানে 70% কারণ, এই 1/4 70% হচ্ছে ডিউ টু এয়ার পলিউশন, অর্থাৎ বায়ু দূষণ। সুতরাং সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 6 থেকে 7 মিলিয়ন, মানে 60 থেকে 70 লক্ষ মানুষ শুধু এই বায়ু দূষণ বা এই সংক্রান্ত জটিলতার কারণেই মারা যাচ্ছে। এর মধ্যেও আবার একটা বৃহৎ অংশ হচ্ছে সিওপিডি বা ক্রনিক লাং ডিজিজ, এবং খুব শীঘ্রই ক্রনিক লাং ডিজিজ একদম শীর্ষ কারণ হয়ে যাবে যদি আমরা যথাযথভাবে প্রতিরোধের ব্যবস্থা না নেই। আসলে এটা তাহলে মারাত্মক উদ্বেগজনক একটা ঘটনা। তো আমরা একটু আগে আপনার আলোচনা থেকে শুনেছিলাম যে অ্যাজমার সাথে এটা সম্পর্ক রয়েছে। অ্যাজমা, সিওপিডি দুটোই হচ্ছে গিয়ে ফুসফুসে হাঁপানি জনিত রোগ। তো অ্যাজমার সাথে কিভাবে সম্পর্ক? দুটোকেই আমরা অনেক ক্ষেত্রে হাঁপানি বা শ্বাসকষ্ট এভাবেই আমরা চিহ্নিত করি, কিন্তু অ্যাজমা জিনিসটা হচ্ছে সাধারণত এটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া তৈরি হয় যে কোনো অ্যালার্জেন্সে বা যে কোনো ক্ষতিকর কোনো উপাদানে। এখন যিনি অ্যাজমাতে ভুগেন, তিনি দেখা যাচ্ছেন যে এমন কোনো উপাদানে উনি অতি প্রতিক্রিয়াশীল, যে যখন ওই উপাদানটি তার শরীরে প্রবেশ করবে বা সেটাতে উনি এক্সপোজড হবেন, উনি তীব্র শ্বাসকষ্টে ভুগবেন। আবার ওই উপাদানটি যদি না থাকে, তখন উনি মোটামুটি স্টেবল কন্ডিশনে থাকবেন যদি প্রাথমিক পর্যায়ে থাকে। অ্যাডভান্স পর্যায়ে হয়তো আরও বেশি কষ্টে উনি ভুগতে পারেন। তার মানে অ্যাজমা মানে অফ অ্যান্ড অন থাকে, কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, বিশেষ করে বিশেষ প্রতিক্রিয়ার উপাদানের থেকে উনি বেশি আক্রান্ত হয়ে বা তার রোগের প্রকোপটা অনেক বেশি বেড়ে যেতে পারে। এই যে বিশেষ উপাদান প্রতিক্রিয়ার কথা বললাম, এগুলা অনেকগুলোই বায়ু দূষণের সাথে রিলেটেড। যেমন কারো ডাস্টে বা ধুলোবালিতে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়, কারো স্মোক বা ধোঁয়াতে শ্বাসকষ্ট, হয়তো যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটি পরিবহন থেকে অনেক বেশি ধোঁয়া উনি এক্সপোজ হলেন, উনি শ্বাসকষ্ট শুরু হয়ে গেলেন। আবার কারো অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে এক্সপোজার, সেগুলোর থেকেও হতে পারে। মানে এটা হচ্ছে অ্যাজমার প্রতিক্রিয়া। ইমিডিয়েট কোনো খারাপ কোয়ালিটির বায়ু শ্বাসের মাধ্যমে নিলে তার তীব্র শ্বাসকষ্ট হতে পারে, এবং পরবর্তীতে গিয়ে সেটা হয়তো কিছুদিন পরে নাও থাকতে পারে। কিন্তু
সিওপিডি যেটা সেটা একদম সবসময়ই থাকে, মানে দীর্ঘমেয়াদী, এবং ওই শ্বাসকষ্টটা সাস্টেইন লেভেলে থেকে যায়, মাঝে মাঝে হয়তো এটা খুব বেশি বেড়ে যায়। সুতরাং অ্যাজমা বলি সিওপিডি বলি, সে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু কারণ সেই একটাই, যে ওই দূষিত বায়ু গ্রহণ এবং তার প্রতিক্রিয়া। জি অবশ্যই, আমরা বায়ু দূষণ এবং ফুসফুসের সমস্যা নিয়ে আরও জানবো। এখন একটি বিরতির সময় হয়েছে। কথা বলছিলাম ফুসফুসের সমস্যা, যার সাথে সম্পর্ক হচ্ছে বায়ু দূষণ। তো এই যে বায়ু দূষণের কারণে আপনি বললেন হাঁপানি হচ্ছে, বায়ু দূষণের কারণে সিওপিডি রোগ হচ্ছে, সেই ব্যাপারটি একটু জানতে চাই যে কাজের সাথে কিভাবে সম্পর্ক রয়েছে। অনেক ধরনের কাজ আমাদেরকে করতে হয়, যেগুলোর সাথে এরকম ধুলোবালি বা অন্যান্য ক্ষতিকর যে বিভিন্ন কণাগুলো সেগুলো বাতাসের সাথে মিশে থাকে, এবং ওই কর্মপরিবেশে এই ধুলোবালিযুক্ত বা ক্ষতিকর প্রভাব কণাযুক্ত বাতাস আমাদেরকে গ্রহণ করতে হয়, এবং তাতে দীর্ঘমেয়াদে লাংসের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। কয়েকটি উদাহরণ দেই, যেমন যারা কনস্ট্রাকশন ওয়ার্কার, যারা টাইলসের কাজ করেন, যারা পাটাপুটা ভাঙেন বা বানান। দিনাজপুরে একটা পাথরের খনি আছে, কঠিন শিলার খনি আছে, সিলেটে আছে, সুনামগঞ্জে, এখানে যারা কাজ করেন তারা কিন্তু ভীষণভাবে সিলিকা বা বালির যে একটা কণা, এটার সাথে এক্সপোজড। এবং এছাড়াও আরও অনেক ধরনের প্রফেশন, যেমন গ্রাইন্ডিং, ওয়েল্ডিং, এগুলোতেও কিন্তু তারা এক্সপোজড। এদের লাংস সিলিকোসিস নামে এক ধরনের রোগ হয়। তারপরে যেমন ধরেন আমাদের বড় ইন্ডাস্ট্রি, আমাদের টেক্সটাইল ওয়ার্কার, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে সুতোর কণার সাথে তারা এক্সপোজ। তাদের এই সুতোর কণার থেকে লাংসে যখন যায়, সেটাও তখন এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারপরে আমরা তো কৃষি প্রধান দেশ, প্রচুর ইনসেকটিসাইড, তারপরে আমাদের বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, ইনসেকটিসাইড আমাদের ইউজ করা হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই কোনো রকম প্রোটেকশনের ব্যবস্থা নাই। এই কেমিক্যালসগুলো লাংসে যাচ্ছে, এগুলাও এক ধরনের সমস্যা। কোল ওয়ার্কার্স বা আমাদের কয়লা খনি আছে, সে কয়লা খনিতে তো বড় ধরনের লাংসের সমস্যা তৈরি করে, সেটা আমরা নিউমোকোনিয়াসিস বলি। অলমোস্ট এভরি ইন্ডাস্ট্রি আমি খোঁজ করলে দেখা যাবে যে মানে প্রত্যেকটা অকুপেশনের সাথে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দূষিত বায়ু গ্রহণের একটা প্রতিক্রিয়া তৈরি হওয়ার মতো সম্ভাবনা আছে। আরও যেমন বলি যে যেমন আমাদের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি, মানে আমাদের বিশাল বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশের এখন। এই শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির সময় যে অ্যাসবেস্টোসিস নামে এক ধরনের কণা বাতাসের সাথে মিশে লাংসের ভিতরে প্রবেশ করে, এবং এটাও আমাদের ফুসফুসে পর্দার ঝিল্লি এবং ফুসফুসে মারাত্মক ধরনের ক্ষতি করে। এবং এই সমস্ত যা বললাম, অন্যান্য যা বলিনি, সেই সব ইন্ডাস্ট্রিতেও কিন্তু এরকম হতে পারে। আমরা অনেকগুলোই এখনও মানে আমরা রিসার্চ করে বের করিনি। যেমন ধরেন যারা মেটালের কাজ করেন, এই যে গয়না বানাচ্ছেন বা লোহার কাজ করছেন, তারাও কিন্তু এক ধরনের দূষিত কণা এক্সপোজ। এরকম আরও অনেক জায়গায় আমাদের গবেষণার সুযোগ আছে, আরও আমাদের খুঁজে দেখার সুযোগ আছে কার কতটুকু তীব্র প্রতিক্রিয়া হচ্ছে, যেটা আমরা এখনও হয়তো বাংলাদেশের পার্সপেক্টিভে এখন আমরা খুঁজে দেখিনি। তো এত কিছু বলার পরেও শেষ কথা হচ্ছে যে এই সমস্ত কিছু কিন্তু অনেকটাই মিনিমাইজ করা সম্ভব, অনেকটাই কমিয়ে রাখা সম্ভব যদি আমরা যথাযথ প্রোটেকশনের ব্যবস্থা গ্রহণ করি। আচ্ছা, প্রোটেকশন নিয়ে আরও কথা হবে। আমরা আরেকটি কথা শুনতে পেয়েছিলাম যে এই সমস্যাগুলো যখন হচ্ছে, এই অ্যাজমা বলি বা সিওপিডি বা এই যে এখন বিভিন্ন ধরনের কাজের কারণে যে ফুসফুসে ক্ষতি হচ্ছে, তার মাধ্যমে ফুসফুস নাকি শুকিয়ে যায়, কথাটা কতটুকু সত্য? হ্যাঁ, ফুসফুস শুকিয়ে যায় কথাটা আসলে আক্ষরিক অর্থে মানে সাধারণ দর্শকদের জন্য হয়তো মেডিকেল টার্মসটা বোঝার সুবিধার জন্য আমরা হয়তো লাং ফাইব্রোসিস বা ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ এ ধরনের টার্ম, মেডিকেল টার্মস ইউজ করি। তা সাধারণ মানুষের জন্য বোঝার জন্য এটা ঠিক আছে যে ফুসফুসটা শুকিয়ে যায় বা ওখানে ক্ষত তৈরি হয়, স্কার তৈরি হয়। হ্যাঁ, এটা হতে পারে যে এই ধুলোকণাগুলো যখন শরীরে লাংসে প্রবেশ করে তার প্রতিক্রিয়া এবং প্রদাহ
হতে থাকে এবং হতে হতে বারবার হলে তখন ওখানে যেমন ক্ষতিকরভাবেই মানে ওখানকার লাংসের বিভিন্ন চেঞ্জগুলো আসে, তাতে ফুসফুস শুকিয়ে যায় বলতে পারেন, বা ফাইব্রোসিস বলতে পারেন, যেটাই ফাইব্রোসিস হয়। এবং তখন কি হয়, লাংসের ক্যাপাসিটি মানে যেই অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়ার যে ক্যাপাসিটিটা, এটার অনেকাংশেই কমে যায়। এবং যখন কমে যায় তখন সহজেই হাঁপিয়ে উঠেন, সহজেই তার শ্বাসকষ্ট হয়, কখনো কখনো কাশি হয়, কখনো কখনো বারবার মানে নিয়মিত কিছুদিন পরপরই দেখা যায় যে অন্যান্য অনেকের তুলনায় অনেক বেশি মানে ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন, নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন, এই ধরনের অনেক ধরনের সমস্যা দেখা যায়। এবং এগুলার কিন্তু অনেকাংশেই এই যে আমরা আলাপ করলাম, এতক্ষণ যা যা আলাপ করলাম, সেগুলোই কিন্তু এর জন্য প্রধানত দায়ী। আপনি বলছিলেন যে ফুসফুসের সংক্রমণ বেড়ে যাচ্ছে বা ইনফেকশন বেড়ে যাচ্ছে। আমরা শুনি যে যক্ষ্মা বা টিবি আমাদের দেশে একটা অন্যতম প্রধান রোগ। এই রোগের সাথেও কি এই বায়ু দূষণের সম্পর্ক রয়েছে? সরাসরি না হলেও ইনডাইরেক্টলি সম্পর্ক রয়েছে, কারণ যিনি বায়ু দূষণে আক্রান্ত তিনি তো আসলে তার লাংসের ক্যাপাসিটিটা তো আসলে আগের চেয়ে কম, তার ক্ষতিগ্রস্ত লাং, এবং ক্ষতিগ্রস্ত লাংয়ে যে কোনো ধরনের ইনফেকশন হওয়ার একটা প্রবণতা দেখা যায়, এটা একটা। আর আরও গবেষণা, আধুনিক গবেষণা দেখা যাচ্ছে যে যখন বায়ু দূষণ থাকে একটা পরিবেশে, সেখানে অর্গানিজমগুলো ওই দূষিত বায়ুতে সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেজন্য সেখানে ইনফেকশন ছড়িয়ে পড়ার প্রবণতাটাও বেড়ে যায়। সেটা একটা অন্যতম পরোক্ষ কারণ। তো আসলে বায়ু দূষণকে যদি আমরা এড়াতে পারি, তাহলে আমরা অনেক দিক থেকেই উপকৃত হতে পারি, যেটা আমরা আলাপ করলাম। এবং এখানে আমি আরও একটি ছোট্ট তথ্য দেই, এটাও খুব একেবারে 2024-এরই তথ্য, যে আমাদের আমি যে আগেই বলেছিলাম মৃত্যুর একটি প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ ইনডিরেক্টলি। এবং আমরা মানে এই প্রিম্যাচিওর ডেথ বা যেটা আমাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মানে একটা স্ট্যাটিস্টিক্যাল হিসাব করা হয়েছে যে আমাদের হয়তো 7,000 বা $7,500 যদি সারা পৃথিবীতে যদি আমরা পার্সন ইনভেস্ট করি, তাহলে তার জীবন রক্ষা করা যাবে। আমি একটু ঘুরিয়ে বলি যে প্রতিটা জীবন রক্ষার্থে $7,000 খুব বেশি না কিন্তু লাইফ টাইমে, কিন্তু এই টাকা স্পেন্ড করার মাধ্যমে বায়ু দূষণ যদি আমরা নিয়ন্ত্রণ করি, তাহলে আমরা মানুষের জীবন বাঁচাতে পারবো। আচ্ছা, না সেটি তো অবশ্যই একটা চিন্তার বিষয় এবং আলোচনার বিষয়। নিশ্চয়ই আমাদের যারা হেলথ পলিসিতে আছেন তারা এই ব্যাপার নিয়ে অবশ্যই দেখবেন। একটু জানতে চাই যে এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে বা সাধারণত মেগা সিটিগুলোতেই বেশি বায়ু দূষিত হচ্ছে, কিন্তু আমাদের দেশে গ্রামাঞ্চলে এখন শুনি বায়ু দূষণ হচ্ছে। তো ক্ষতিকর যে প্রভাবটা রয়েছে সেটা শহরে কীরকম আর গ্রামে কীরকম? এই প্রশ্নের উত্তর দিতে হলে যেটা বলতে হবে যে তাহলে বায়ু দূষণের কারণগুলো কি। অলরেডি আমরা ইনডোর এয়ার পলিউশন, আউটডোর এয়ার পলিউশন একটু সাধারণ ধারণা দিয়েছি। আরেকবার একটু রিক্যাপ করে নিই আমরা, যে প্রধানত আউটডোর এয়ার পলিউশনের বাংলাদেশের প্রধান কারণ, 1 নম্বর কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এমিশন, ভেহিকেল এমিশন, মানে পরিবহন থেকে নির্গত ধোঁয়া, ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত ধোঁয়া, এবং অন্যতম প্রধান কারণ যেটা অন্য দেশে কম বাংলাদেশে বেশি, সেটা হচ্ছে ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া। অপরিকল্পিত ইটের ভাটা এবং তাতে যে কয়লা পোড়ানো হয় বা অন্যান্য জ্বালানি পোড়ানো হয়, সেখান থেকে নির্গত ধোঁয়া। এছাড়াও আরও অন্যান্য অনেক কারণ আছে। তো এখন আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে অপরিকল্পিত ইটের ভাটা আগের তুলনায় অনেক বেশি বাড়ছে। যেখানে সেখানে আপনারা যারা সারা দেশে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন, আগে যেখানে একদম সুজলা সুফলা গ্রামের মাঝখানে একটা ইটের ভাটা এবং সেখান থেকে নির্গত হচ্ছে প্রচুর কালো ধোঁয়া, এটা একটা মানে নতুন একটা ট্রেন্ড। আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, এটা সত্যি, কিন্তু তার সাথে সাথে অপরিকল্পিত ইটের ভাটা এবং তার থেকে নির্গত ধোঁয়া, এটাও একটা বাংলাদেশের জন্য একটা খুবই অ্যালার্মিং একটা কারণ। ইন্ডাস্ট্রিও আমাদের দেশে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে, এখনও বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির স্থাপনা তৈরি হচ্ছে, তো সেটাও একটা কারণ। তবে গ্রামাঞ্চলের জন্য ইনডোর এয়ার পলিউশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা অলরেডি আলাপ করে ফেলেছি। সেটা হচ্ছে যে বায়োমাস ফুয়েল বা আমরা যেটা বলবো লাকড়ির চুলা
বা গরুর গোবরের তৈরি যে জ্বালানি সেটা চুল সেটা বা কয়লা বা কাঠ পাতা ইত্যাদি ব্যবহার করে যে আমাদের জ্বালানিটা আমরা ব্যবহার করে যেই ধোঁয়াটা উৎপন্ন হয়, এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই যে 70% এনার্জি ওই ধোঁয়া আর ওই উৎপন্ন হয় এবং এটা লস হয়ে যায়, মানে 30% এনার্জি দিয়ে আমরা রান্নাটা করছি, অর্থাৎ এটা মোটেও এনার্জি এফিশিয়েন্ট চুলাও না, শুধু শুধু মানে বায়ু দূষণ করছে এবং আমাদের এনার্জিরও লস হচ্ছে। তো এটা একটা অন্যতম প্রধান কারণ, স্পেশালি শিশু এবং মেয়েদের জন্য। এখন মেয়েদের ক্ষেত্রে আরেকটা কথা বলি যে বাংলাদেশের অ্যাভারেজ প্রতিটি মহিলা হিসাব করে দেখা যায় 3 থেকে 7 ঘন্টা সময় ব্যয় করেন রান্নাঘরে, এবং তাদের লাইফ টাইমে প্রায় 25 থেকে 30 বছর ওনার এই সময়টা উনি এই চুলার পিছনে 3 থেকে 5 ঘন্টা করে কাটান। তো সুতরাং তার যে পরিমাণ বায়োমাস ফুয়েলের কারণে ধোঁয়া তাকে নিতে হয় এটা কিন্তু কম না, অনেক, এবং তার ফলে তার লাংসের যে ক্ষতিটা সেটা কিন্তু পার্মানেন্ট ক্ষতি, এবং শেষ বয়সে গিয়ে উনি শ্বাসকষ্ট, হাঁপানি, যেগুলো আমরা আলাপ করলাম, সিওপিডি, অ্যাজমা বা অন্যান্য লাং ফাইব্রোসিস, অন্যান্য যে সেই সমস্যাতে ভুগে উনি কষ্ট পান। তো সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো মোটা দাগে শহরের বায়ু দূষণের প্রাধান্যের ব্যাপারটা একরকম, গ্রামে কিন্তু আরেকটু অন্যরকম, দুটোকেই আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে। এই যে গ্রামেই হোক বা শহরেই হোক, আপনি একটি কথা বারবার বলছেন যে ঘরের ভিতরে বায়ু দূষণ হচ্ছে। আমরা বাইরে গেলে মাস্ক পরি, কিন্তু ঘরের ভিতরে কিভাবে কি করতে হবে সেটা হয়তো জানা নেই। তো জানতে চাই যে ঘরের ভিতরে যখন বায়ু দূষণ হচ্ছে তার পিছনে একটি তো চুলার কথা বলেছেন, পাশাপাশি কি অন্য কোনো মাধ্যম রয়েছে যার মাধ্যমে বায়ু দূষণ হচ্ছে? হ্যাঁ, পাশাপাশি অন্যতম মাধ্যম আছে, এবং এটা খুব জোরের সাথে আমি বলতে চাই, স্মোকিং, সেকেন্ড হ্যান্ড স্মোকিং, এটাও তো এক ধরনের বায়ু দূষণ। যিনি করছেন বাড়ি ঘরের মধ্যে একজন, তিনি তো নিজেকে ক্ষতির মুখে ফেলছেন, এবং সবার বারবার কি বলবো, মানে সচেতনতার উপেক্ষা করে উনি স্মোকিং করছেন, নিজেকে ক্ষতির মধ্যে ফেলছেন। সেটা হয়তো ওনার ডিসিশন, কিন্তু উনি কি একবার ভেবে দেখেন ওনার স্মোকিংয়ের কারণে তার যে বাড়িতে যারা অন্য সদস্যরা আছেন, তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা, তারাও ক্ষতির মধ্যে পড়ছেন, এবং এমনকি তার সন্তান সম্ভব স্ত্রী বা বোন বা কেউ যদি থাকেন, তার গর্ভের সন্তানও কিন্তু ওনার স্মোকিংয়ের কারণে তিনি ঝুঁকির মধ্যে পড়ছেন। তো ইনডোর এয়ার পলিউশনের মধ্যে এই সেকেন্ড হ্যান্ড স্মোকিং অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদেরকে খুব জোরালোভাবে বলতে হবে। আর এছাড়াও আমরা দেখব যে অনেক সময় আজকাল যে বিভিন্ন পেস্টিসাইড ইউজ করা হয়, কিছুদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনাও হয়ে গিয়েছিল পেস্টিসাইড ইউজ করার কারণে, একই পরিবারের অনেকে মারা গিয়েছিল, হয়তো আপনার মনে আছে। তারপরে যে আজকাল উড প্যানেল করা হয় বিভিন্ন রকম হসপিটাল, বিভিন্ন রকম প্রতিষ্ঠানের ইনডোর ডেকোরেশনের জন্য, তখন ওখানে ওই রুমগুলোতে গেলে দেখবেন তীব্র একটা শ্বাসের একটা ঝাঁঝালো একটা আওয়াজ, এটাও কিন্তু ওই কেমিক্যাল যেগুলো ইউজ করা হয় তার জন্য। অনেক সময় অপরিষ্কার এয়ার কন্ডিশনিং, আমরা নিয়মিত সার্ভিসিং করি না, ওখানে বিভিন্ন রকম ধুলোবালি এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, জীবাণু, এগুলোও কিন্তু ওখানে জমা হয়, সেটা এয়ার পলিউশনের মাধ্যমে এসে, মানে এয়ার কন্ডিশনিংয়ের মাধ্যমে সার্কুলেটিং সিস্টেমে এসে সারা ঘরে সেই কষ্টগুলো ছড়িয়ে দেয়। অনেক এসি করা রুমে গেলে অনেকে তীব্র শ্বাসকষ্টে ভুগেন, খেয়াল করে দেখবেন। জি জি। তারপরে এছাড়াও অনেকের দেখা যায় যে বাসায় মসকিটো রিপেলেন্ট বা অন্যান্য অনেক, ইভেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাসায় কোনো কেমিক্যাল গুদাম বা আমাদের এগুলো কিন্তু আছে, আমাদের বিভিন্ন জায়গায় হয়তো নিচের তলায় ভাড়া দিচ্ছেন কোনো গুদাম, কেমিক্যালের গুদাম, উপরে কিন্তু তীব্র শ্বাসকষ্ট, এগুলোকেও কিন্তু খেয়াল করতে হবে যে কিসে আমার স্বাস্থ্যের জন্য ঝুঁকি, সেগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে সরিয়ে রাখাটার জন্য চেষ্টা করতে হবে। বায়ু দূষণ নিয়ে আরও জানবো, আবার একটি বিরতির সময় হয়েছে। কথা বলছিলাম বায়ু দূষণে ফুসফুসের সমস্যা। তো সমস্যাগুলো তো একটু একটু করে জানলাম, সমস্যা যখন হচ্ছে সমাধান নিশ্চয়ই আছে। সমাধানের ক্ষেত্রে প্রথমে একটু জানতে চাই, এই যে বিভিন্ন ধরনের রোগগুলো হচ্ছে, সেই রোগগুলো চিকিৎসা ক্ষেত্রে কি কি মাধ্যম বা কি কি পদ্ধতি ব্যবহার করা উচিত? রোগ হয়ে গেলে তার তো অবশ্যই চিকিৎসা আছে, এবং আসলে পৃথিবীতে যে স্ট্যান্ডার্ড যেই চিকিৎসার যে যতগুলো পদ্ধতি, আমি বলবো তার অধিকাংশ যে চিকিৎসার যে উপাদানগুলো সেগুলো বাংলাদেশে
এই মুহূর্তে অ্যাভেলেবল, এটা আমাদের জন্য একটা খুব সুখবর। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু মুখে খাওয়ার ওষুধ, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ইনহেলার জাতীয় বিভিন্ন চিকিৎসা, যেটা শ্বাসের মাধ্যমে, যেহেতু শ্বাসের মাধ্যমে অসুখ, শ্বাসযন্ত্রে অসুখ, আর সেই ওষুধ দেওয়ার ডেলিভারি সিস্টেমটাও ইনহেলারের মাধ্যমে সরাসরি লাংসে। তো এই ধরনের অনেক ভালো ভালো ওষুধের মাধ্যম আমাদের বাংলাদেশে, মানে অলমোস্ট এভরি মেডিসিন আর অ্যাভেলেবল এই মুহূর্তে আমাদের বাংলাদেশে। কিন্তু যখন রোগটা আরও জটিল আকার ধারণ করে, তখন কিন্তু আমাদের এই ট্রিটমেন্টটা আসলে অনেক অনেক কি বলবো, অনেক ব্যয়বহুল এবং জটিল, ওটাও অনেক জটিল হয়ে যায়। যেমন তখন একটা রোগীর অক্সিজেন লাগতে পারে, অনেক সিওপিডি রোগীর জন্য হয়তো অনেক দীর্ঘমেয়াদী অক্সিজেন লাগতে পারে, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের ওষুধপত্র খেতে হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রোগীর হয়তোবা আইসিইউ সাপোর্ট থেকে শুরু করে মানে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। সেই সময় কিন্তু আসলে জটিল একটা পরিস্থিতি তৈরি হয়। এখানে আসলে সব ধরনের চিকিৎসা অ্যাভেলেবল, এইটুকু আমি মেসেজটা দিচ্ছি। প্রিভেনশনের জন্য আমাদের অনেক কিছু করার আছে। প্রিভেনশনে একটু জানবো, তো আগে একটু এটাও জানতে চাই যে সিওপিডির কথা আপনি বললেন, অ্যাজমার ক্ষেত্রে চিকিৎসাটা তো শুনি যে এটাও দীর্ঘমেয়াদী চলতে হয়, আসলে কি ব্যাপারটা এরকম? হ্যাঁ, অ্যাজমা চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকলে, এবং ওই যেই কারণগুলোতে অ্যাজমা হয় সেগুলো যদি যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারলে, দেখা যায় যে সবসময় যে একই মাত্রার ওষুধপত্র লাগছে এমন না, ওষুধের মাত্রাটা অনেকটা কমিয়ে রাখা যায়, এবং মানে সামান্য নিম্নতম মাত্রায় ওষুধ বা ইনহেলার বা এই ধরনের যেটা যার জন্য প্রযোজ্য, এটা ব্যবহার করে উনি সম্পূর্ণ স্বাভাবিক জীবন উনি যাপন করতে পারেন। এবং শুধুমাত্র প্রয়োজনেই হয়তো ওষুধের মাত্রা বাড়বে, অন্যান্য সময় হয়তো সাধারণ একটা নিম্নতম মাত্রায় ওনার চিকিৎসা চলবে। সিওপিডির ক্ষেত্রে হয়তো ব্যাপারটা এরকম না, সিওপিডির ক্ষেত্রে আরেকটু বেশি জটিলতার সময়ে সবসময় হয়তো ব্যবহার করতে হতে পারে। কিন্তু এছাড়াও কয়েকটা কথা আমি আসলে এখানে বলতে চাই, সেটা হচ্ছে, এটা অবশ্য প্রিভেনশনের ক্ষেত্রে প্রযোজ্য, যে কিছু কিছু ভ্যাকসিন আমাদের অ্যাভেলেবল, যেগুলা বিভিন্ন সময়ে যে ইনফেকশনের পরিমাণ এই অসুস্থ ফুসফুসে কমিয়ে দেয়, সেই ভ্যাকসিনগুলো নেওয়া দরকার। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন যেমন ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, এগুলোকে কমিয়ে দেয়, এটা একটা। এছাড়া ভ্যাকসিন ছাড়াও কিছু কিছু ব্যায়াম, শ্বাসের ব্যায়াম, এগুলোও আমাদের নিয়মিত করলে হয়তো ফুসফুসের কার্যক্ষমতা আরও বাড়ে। এই যে ফুসফুসে বিভিন্ন রোগের কথা যখন আমরা বলি, এবং আপনিও বলছিলেন যে অক্সিজেন প্রয়োজন হচ্ছে অনেক ক্ষেত্রে, তো অক্সিজেন প্রয়োজন হচ্ছে, এটা আসলে কি করতে হবে যাদের অক্সিজেন প্রয়োজন হয় বা এই ধরনের জটিল যখন রোগগুলো হয়? আচ্ছা, অক্সিজেন প্রয়োজন হয় এটা কিন্তু খুব সাধারণ পর্যায়ে না, রোগ যখন বেশ অনেকটাই জটিল পর্যায়ে চলে যায় তখনই অক্সিজেন প্রয়োজন হয়। কখনো অক্সিজেন প্রয়োজন হয় সাময়িকভাবে, যে যখন সমস্যাটা খুব বেশি, হসপিটালে ভর্তি হলেন, ওই সময় অক্সিজেন নিলেন, ভালো হলেন, বাসায় চলে আসলেন, অক্সিজেন লাগলো না, এটা একটা সাময়িক কন্ডিশন, এটা হসপিটাল সেটিংয়েই হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে লং টার্ম অক্সিজেন থেরাপি বা বাসায় সবসময়ের জন্য, মানে প্রতিদিন প্রায় 13-14 ঘন্টা অক্সিজেন নিতে হচ্ছে, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা অক্সিজেন নিতে হচ্ছে, খুব স্বল্প মাত্রায়, এরকমও অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, বিশেষ করে জটিল রোগীর ক্ষেত্রে। এবং সেই জন্য সেই সময় এটা ডিসিশন অবশ্যই দিবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, কার অক্সিজেন দরকার, কার দরকার না, কত মাত্রায় দরকার, কি ধরনের ডিভাইস ব্যবহার করে উনি অক্সিজেন নেবেন এবং কোন পদ্ধতিতে নেবেন, সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবেন। শিশুরা, বৃদ্ধরা এবং নারীরা বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বৃদ্ধদের ক্ষেত্রে এই পরিসংখ্যানটা কি রকম? একদম সত্যি কথা, আমি কিন্তু আগেই বলেছি যে প্রিম্যাচিওর ডেথ বা মানে সময়ের আগেই মৃত্যুর অন্যতম প্রধান কারণ বায়ু দূষণ এবং বায়ু দূষণজনিত ফুসফুসের সমস্যা। একটু বুঝিয়ে বলে এটা বলতে হয় যে আমাদের লাংস কিন্তু জন্মের পরে ফুললি ম্যাচিওর থাকে না, 8 বছর পর্যন্ত সময় লাগে ফুল ম্যাচিওরিটি অবস্থায় আসতে। এই সময়টা শিশুরা খুব ভালনারেবল থাকে। আবার 40 বছরের পরে গিয়ে কিন্তু আস্তে আস্তে লাংসের স্বাভাবিক কার্যক্ষমতা একটু একটু করে হ্রাস পেতে থাকে, যেটা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও একটু মানে সীমাবদ্ধতা আসে, ঠিক একই রকম। কিন্তু যাদের বায়ু দূষণ বা এই ধরনের স্মোকিং, এই ধরনের বিভিন্ন কারণে লাংসে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে অতি দ্রুত তার লাংসের যে ক্যাপাসিটি কমে যেতে থাকে, এবং যার ফলে হয় কি অতি দ্রুত সে শ্বাসকষ্টে ভুগেন, মানে অনেক বেশি যা আমি বললাম এতক্ষণ যে লাংসের বিভিন্ন সমস্যাগুলোতে ভুগেন। সুতরাং
হয়তো 40 বছরের আগে যিনি একজন বায়ু দূষণে আক্রান্ত হচ্ছেন, আপনি বা আরো অনেকেই হয়তোবা এই বায়ু দূষণের তীব্রতা এতটা বুঝতে পারছেন না, কিন্তু যখন তার বয়সটা একটু এগিয়ে যাবে তখন দেখা যাবে যে উনি বুঝতে পারবেন আসলে কিসের মধ্যে এতদিন আমরা বাস করেছি এবং কি ক্ষতিটা আমাদের লাংসে হয়েছে। তখন সেটা প্রতিটা মুহূর্তে সেটা উপলব্ধি করা সম্ভব হবে এবং অনেকের ক্ষেত্রে সেটা জটিল আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো বারবার একটি কথা তো আপনি বলছেন এবং সেটাই আসল কথা, যা হচ্ছে প্রতিরোধ করতেই হবে। প্রতিরোধটা আসলে কখন শুরু করতে হবে? প্রতিরোধটা একদম মানে আমি বলবো যে জন্মের আগে, গর্ভাবস্থা থেকে আমি বলবো যে প্রতিরোধ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে মাকে একটা সুস্থ পরিবেশ দিতে হবে। এটা বললাম যে সেকেন্ড হ্যান্ড স্মোকিং যেন না করতে হয়। উনি যেন বায়োমাস ফুয়েল অর্থাৎ লাকড়ি চুলার বা এই ধরনের চুলায় উনি যাতে কাজ ওনাকে না করতে হয়, তাহলে কী হবে? বাচ্চার লো বার্থ ওয়েট হতে পারে, বাচ্চার প্রিম্যাচিওর লেবার হতে পারে, এ ধরনের অনেক জটিলতা হতে পারে। আচ্ছা, তারপরে যখন বাচ্চা 8 বছর পর্যন্ত, এই বাচ্চাগুলো খুবই ভালনারেবল। তাদের ক্ষেত্রে যে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন যাতে না হয় সেজন্য যে টিকাগুলো নিয়মিত দিতে হবে, যেমন মিজলসের টিকা, অন্যান্য এখন তো নিউমোকক্কাল যেই মানে নিউমোনিয়ার এগেনস্টের টিকা, এটাও আমাদের ইপিআই শিডিউলে আছে, এগুলা দিতে হবে। তাকে ব্যারিয়ার নার্সিং করতে হবে, মানে হাত ধুয়ে বাচ্চাকে ধরা বা তাকে হ্যান্ডেল করা, এগুলো আমরা জানি সবাই। তবু আমি আরেকবার বললাম, বাচ্চাকে বুকের দুধ বা মায়ের যে ব্রেস্ট ফিডিংয়ের যে অভ্যাস, সেটা করতে হবে। এবং এটা কিন্তু বাচ্চাকে পরবর্তীতে অনেক রোগ থেকে এবং অ্যাজমা বা এ ধরনের বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগ থেকেও রক্ষা করবে। এটা গেল বাচ্চা। এরপরে অ্যাডাল্ট লাইফ, অ্যাডাল্ট বা অ্যাডলোসেন্ট লাইফ, এখানে আমরা বাইরে কাজ করি, খেলাধুলা করি, স্কুল কলেজে যাই, চাকরি বাকরি করি। প্রত্যেকটা ক্ষেত্রে যেসব জায়গায় বায়ু দূষণের সম্ভাবনা আছে সেই সব জায়গায় আমাদের অ্যাভয়েড করতে হবে, মাস্ক পরতে হবে। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আমাদের আবার একটি বিরতির সময় হয়েছে। তো আপনি বলছিলেন যে কিশোর বয়সে বা কৈশোরে কি কি পদ্ধতি নেওয়া যেতে পারে প্রতিরোধের জন্য, সেই বিষয়গুলো আরেকটু শুনে নিই। হ্যাঁ, কৈশোর এবং অ্যাডাল্টহুডে একই কথা, যে আমাদের এই বায়ু দূষণযুক্ত পরিবেশটাকে অ্যাভয়েড করব। কেউ যদি এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে বায়ু দূষণের সম্ভাবনা বেশি, যেমন আমি অলরেডি যেগুলো মেনশন করেছি, সেসব জায়গায় অবশ্যই মাস্ক, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস ব্যবহার করবেন। আমরা করোনার সময় দেখেছি যে মাস্কের গুরুত্বটা কত বা উপকারিতাটা কত। তারপরে যেটা আরও যারা আমাদের এই সময় বলেছি আমি, যে খাবার দাবার এবং এগুলোর ব্যাপারে সচেতন হতে হবে, হেলদি লাইফস্টাইল। এবং অবশ্যই এই সময়ই আমাদের স্মোকিংয়ের হ্যাবিটটা গ্রো করার একটা চান্স থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো নেভার স্টার্ট স্মোকিং। কখনোই স্মোকিং শুরু করা যাবে না। কুইট তো করতেই হবে, শুরুই করা যাবে না। এটা হচ্ছে আমার একটা মেসেজ। এরপরেও কিন্তু আমাদের পলিসি মেকিং লেভেলে অনেক কিছু করার আছে। সেটা হচ্ছে যে আমাদের ক্লিন এয়ারের যেই পলিসি, সেটাতে আমাদের জাতীয় পর্যায়ে আমাদেরকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিভিন্ন ইন্ডাস্ট্রি, যেমন ধরেন আপনাদের ব্রিক লেনের কথা বললাম বা ইটের ভাটার কথা বললাম, এখানেও কিন্তু এয়ার কোয়ালিটি উন্নত করার জন্য এফিশিয়েন্ট এনার্জি ইউজ করা যায়, এবং সেটা আমাদের কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে নির্দেশনা আছে, কিন্তু কেউ মানে না। সেরকম প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন আমাদের ভেহিকেল, বিআরটিএ যে ট্রান্সপোর্ট ভেহিকেল, অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো ডেট মানে তার ফিটনেস এক্সপায়ার্ড, সেগুলো মেনটেন করা হয় না। ডিজেল ইঞ্জিনগুলো ফিটনেস এক্সপায়ার্ড হলে প্রচুর পরিমাণ কার্বনের সাথে সালফার, নাইট্রোজেন, বিভিন্ন জিনিস এমিশন করে। এগুলো আমাদের কেউ দেখা নেই, এগুলোকে দেখতে হবে। এগুলাও কিন্তু আমাদের ন্যাশনাল পলিসি লেভেলে এগুলাকেও কিন্তু বায়ু দূষণের ক্ষেত্রে এগুলাকে গুরুত্ব দিতে হবে। তারপর ইন্ডাস্ট্রিতে যে মাস্ক ইউজ করা মাস্ট, ইন্ডাস্ট্রিয়াল পরিবেশ, তার লাইটিং, তার একটা যে বিভিন্ন ধরনের আমাদের ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য আজকাল অবশ্য হয়েছে, সেটা ক্লিন বা গ্রিন ইন্ডাস্ট্রির যে একটা আন্দোলন, ওটাকেও এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। যে ভেন্টিলেটেড এরিয়াতে তারা যাতে কাজ করতে পারে, যাতে তাদের বায়ু দূষণের মাত্রাটা কম হয়, এটাও দেখতে হবে। এবং সবশেষে ইন্টারন্যাশনাল পলিসি, এটাও মানে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও। কারণ আরেকটা কথা বলা হয়নি, আমাদের কিন্তু ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন একটা ইম্পর্টেন্ট কজ অফ ডিটোরিয়েশন অফ এয়ার কোয়ালিটি, মানে এয়ার কোয়ালিটি খারাপ হওয়ার ক্ষেত্রে এটাও একটা ইম্পর্টেন্ট কজ। কারণ আমাদের আশেপাশে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে দূষিত বায়ু বাংলাদেশে আসে, এবং যে নভেম্বর ডিসেম্বর মাসে যে চরম খারাপ অবস্থা, তার জন্য এটাও কিন্তু একটা দায়ী অন্যতম কারণ।
সুতরাং আমাদের আশেপাশের প্রতিবেশী দেশকেও এই ব্যাপারে সচেতন হতে হবে। বাংলাদেশে এয়ার কোয়ালিটি তাদেরও দায়বদ্ধতা আছে। তার মানে এক্ষেত্রে আমাদের সরকারের অনেকটুকু পদক্ষেপ নেওয়া সুযোগ আছে। তো এই যে আপনি বলছিলেন, অবশ্যই এটি সরকারি পর্যায়ে বলি বা সামাজিক পর্যায়ে অনেক ধরনের কাজ রয়েছে। আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগের জায়গাটা কিন্তু এখনো ঘাটতি আছে। সেই ক্ষেত্রে একজন চিকিৎসক হিসেবে বা একজন নাগরিক হিসেবে আমাদের কি করণীয় আছে? আইনের দিকে তাকিয়ে থাকলে অথবা সরকারের দিকে তাকিয়ে থাকলে আমাদের দায়িত্বটা আমরা কিন্তু মানে কি বলবো ডিশোল্ডারিং বা অন্যের দিকে চাপিয়ে দিচ্ছি। নিজের দায়িত্ব নিজেকেই তুলে নিতে হবে। নাগরিক হিসাবে, চিকিৎসক হিসেবে এটাই হচ্ছে আমার আবেদন। সেটা হচ্ছে যেই কারণগুলো বললাম, যেমন আমি আমার নিজেকে রক্ষা করব, আমি মাস্ক পরবো, আমি হ্যান্ড ওয়াশ করবো, এগুলো আমার দায়িত্ব। আমি স্মোক করব না। আমার ভেহিকেল যেটা আমার নিজের যদি কোনো যানবাহন থাকে সেটাকে আমি বিআরটি এর রেগুলেশন অনুযায়ী সেটাকে মেনটেন করব। বিল্ডিং বানানো, শহরে দেখবেন বিল্ডিং বানানো হচ্ছে, বিভিন্ন নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে এবং সেখান থেকেও কিন্তু এয়ার পলিউশন অন্য একটা কারণ। সেখানে জাস্ট পানি যদি ছড়িয়ে দেওয়া হয় সেটা কিন্তু অনেকটা কমে যায়। এগুলো কিন্তু আমিই করতে পারি। এবং একজন নাগরিক হিসাবে মানে দূষিত বায়ুর বিরুদ্ধে সচেতন হব, সোচ্চার হব এবং যেখানে যেই ফোরামে কথা বলার সুযোগ থাকে সেখানে আমরা বলবো। এবং সাংবাদিক হিসাবে বা মিডিয়া কর্মী হিসাবে যারা আছেন তারা তো এই ব্যাপারে আমাদেরকে অনেকটাই হেল্প করতে পারেন এবং আমি আশা করব এ ব্যাপারে মিডিয়া যারা আমাদের ভাই বোনেরা আছেন তারাও এগিয়ে আসবেন। জি, আসলে আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বিদায়ের আগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।